আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ তার যে জনসমর্থন, তার নেতা কর্মীদের যে রেজিলিয়েন্স দেশে আছে, সেটা তারা তাদের শক্তির উপরে, নিজস্ব শক্তির এবং জনগণের যে সাপোর্ট, সেই শক্তির উপর ভর করেই তারা ফিরবে। তারা, আমার মনে হয় না যে কোনো মানে বিদেশি শক্তি, পশ্চিমা শক্তি বলেন বা আমেরিকান শক্তি বা মধ্যপ্রাচ্যের শক্তি, কারো কিংবা ভারতের শক্তিতে বলিয়ান হয়ে বা তাদের তাদের ভরসা নিয়ে আওয়ামী লীগ ফিরবে, সেটি আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের নিজস্ব শক্তি এবং জনসমর্থন দেশে, আপনি যদিও শাসক গোষ্ঠী কখনোই, আওয়ামী লীগ আমলেও শাসক গোষ্ঠী যারা মানে ক্ষমতায় একেবারে শীর্ষ পর্যায়ে যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, তারা যেমন দেওয়ালের ভাষা বুঝতে পারতেন না, জনগণের ভাষা অনেক সময়, কারণ এটা আসলে ক্ষমতার একটা ট্রাজেডি, যে ক্ষমতায় থাকলে জনগণ, সাধারণ মানুষের সাথে একটা গ্যাপ হয়ে যায়। তো চারপাশে চেলা চামুন্ডারা যারা থাকে, তারা মানে অনেকটা ওই যে ইয়ের মতো, পথে হলো দেরি উত্তম কুমারের সিনেমা একটা ডায়লগ আছে যে জমিদার বাবুকে ওই মুসাহেব বলতেছে যে হুজুর, আপনি যদি সব কথা মানে বাক্য পুরো করে দেন, তাহলে আমার কাজ কি? আপনার তো কষ্ট হয়, আপনি একটা বাক্য শুরু করে দিবেন, বাকিটা আমি বলে দিব। তো এই মুসাহেব গোষ্ঠী এইভাবেই তো আসলে এক ধরনের ইয়ের ভিতরে, ইলিউশনের ভিতরে রাখে, বুঝতে পারে না। ফলে বাংলাদেশে এখন সাধারণ মানুষের যে ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এইটা বর্তমান শাসক গোষ্ঠী বা ইন্টারিম গভর্নমেন্টও বুঝতে পারেনি। তাহলে আমার মনে হয় বাংলাদেশে অলরেডি একটা মানে কি আমি বলবো ইনক্লুসিভ নির্বাচন হতো এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আসতো না। তো অর্থাৎ গত নভেম্বর মাস থেকে দেখলাম বেশ কিছু গ্রেপ্তার হয়েছে বোমা বিস্ফোরণের, যদিও বেশিরভাগই অ্যাক্সিডেন্টাল বিস্ফোরণের কারণে যারা আইডেন্টিফাই হয়েছে, ধরা পড়েছে, ধরার চেষ্টা চলছে, যাদের নাম আসছে, এদের সকলকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এরা কেউ নতুন লোক নয়। তো ফলে এদেরকে যদি আগে গ্রেপ্তার, অর্থাৎ এখন তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে বা খোঁজা হচ্ছে, বা বোমা বানানোর সাথে বা বিস্ফোরণের সাথে জড়িত বলে খোঁজা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা করা হচ্ছে। তো তারা যদি এখন জঙ্গি হয়, তো এদের সবাইকেই তো আগে ধরা হয়েছিল। তো আগে ধরাটা নাটক ছিল, আর এখনকার ধরাটা জেনুইন। কিংবা যদি আমাদের যোগসাজশেই হয়ে থাকে, আমরা তো তাদেরকে জামিন করাই নাই, তাদেরকে মুক্তি দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, এবং এখনো সেই মুক্তির ধারা অব্যাহত আছে। তো ফলে এই এই হিসাবে তো এটি নাটক যারা বলেছেন, তারা আমি বিশ্বাস করি যে হয়তো তাদের মুখ রক্ষার জন্য উপরে উপর যে কথাই বলুক, ভিতরে ভিতরে তারা এই জিনিসটা হয়তো রিয়েলাইজ করেছে। এখন হয়তো পলিটিক্যাল কারণে, নানা কারণে তারা স্বীকার করছেন না যে আসলে এই টেরোরিজম এটা একটা বাস্তব সমস্যা এবং এটা একটা রিয়েলিটি। এই রিয়েলিটিকে অস্বীকার করে মানে অন্ধ হলেই তো প্রলয় বন্ধ থাকে না। তো ফলে আমি চোখ বন্ধ করে থাকলেই বিশ্ববাসী চোখ বন্ধ করে থাকবে বা সাধারণ মানুষ চোখ বন্ধ করে থাকবে, সেটি নয়। এটি আসলে এই টেরোরিজমের উৎপাত আমরা দেখেছি 99 থেকে শুরু হয়েছিল, এবং 2004-5 সালের যে সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আমাদের মনে আছে। এটা যেহেতু ওয়েবের মতো আসে, পরে বিএনপি প্রথম দিকে নানাভাবে এটাকে অস্বীকার, ডিনায়াল মোডে থাকলেও, এটা মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই নাই ইত্যাদি ইত্যাদি কথা বলার পরেও কিন্তু তাদের আমলেই সেই হরকাতুল জিহাদ, জেএমবি, শাহাদাত আল হিকমা, এগুলো নিষিদ্ধ করা হয়েছে এবং এদের নেতাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল, বিচারও হয়েছিল, এবং ফাঁসি যদিও তৎকালীন মানে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অনিল বেনের সরকারের আমলে হয়েছিল, কিন্তু সাজা কিন্তু হয়েছিল বিএনপি আমলেই। তো ঠিক তেমনি ভাবে আমরা দেখি 2013 সাল থেকে আবার একটা শুরু হয় প্রথম ব্লগার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। ব্লগার, পরবর্তীতে প্রকাশক, তারপর অনলাইন অ্যাক্টিভিস্ট, তারপরে আমরা দেখেছি গে রাইট অ্যাক্টিভিস্ট, এদের দিয়ে শুরু হয়। এর পরবর্তীতে আবার আইএস এর উত্থান, ইরাক সিরিয়াতে আইএস এর উত্থানের কারণে 14 সালের শেষ দিক থেকেই প্রথম দিকে সিরিয়া যাওয়ার একটা ঝোঁক বেড়ে যায়। বেশ কিছু যুবক আসলে চলেও যায়, যারা টার্কিশ ভিসা নিয়ে
টার্কি হয়ে সিরিয়াতে কিংবা ইরাকে গিয়ে যুদ্ধ করেছে, কেউ কেউ মারা পড়েছে, কেউ ফেরত এসে গ্রেপ্তার হয়েছে, কিংবা এটা শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশি বংশোদ্ভূত অন্যান্য দেশের নাগরিকও আছে, ব্রিটিশ নাগরিক আছে, অস্ট্রেলিয়ান নাগরিক আছে, কানাডিয়ান নাগরিক আছে, ইউএস নাগরিক আছে, যারা যাদের অরিজিন বাংলাদেশে। ফলে এইটা এই এই সমস্যাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং তখন কিন্তু আমরাও অনেককে গ্রেপ্তার করেছি, যে যারা টার্কিশ ভিসা নিয়ে এই ইরাক সিরিয়া যাওয়া প্রস্তুতি নিচ্ছিল। তো পরে তারা একটা পর্যায়ে যখন দেখে যে টার্কি বা সিরিয়া বা ইরাক যাওয়াটা কঠিন হয়ে পড়েছে, চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, তখনই তারা বাংলাদেশে আইএস এর একটা প্রভিন্স বেঙ্গল ওয়ালিয়ত এটা প্রতিষ্ঠার তারা উদ্যোগ নেয়। তো সেই জন্য তারা এখানে কিছু কার্যক্রম শুরু করে। শুরুর দিকে একেবারে জেএমবি, যেটা আমাদের পুরনো সংগঠন, নিষিদ্ধ সংগঠন, সেখানের কিছু পুরনো লোকদেরকে এই নতুন করে তাদেরকে অনুপ্রাণিত করে। তামিম চৌধুরীর কথা আমাদের মনে আছে, যে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, সে মূলত এই কাজটি করে। পাশাপাশি পুরনো জেএমবির সারোয়ার জাহান, বেশ কয়েকজন যাদের কেউ কেউ এখনো জেলে আছে, তারা এই এত ভাগ্যবান নয় যে তারা এখন মুক্তি পেয়েছে, কারণ তাদের অনেকের ফাঁসির দণ্ড হয়েছে হোলি আর্টিজানের ঘটনায়। এদেরকে এখনো মুক্ত করা যায়নি। বৈষম্য বিরোধী কারা আন্দোলন, এই যে মানে আল কায়দার অনুপ্রাণিত সংগঠন, তারা চেষ্টা করেও তাদেরকে এখন পর্যন্ত বের করতে পারেনি। ফলে তারা কিন্তু ওই সময়টাতে সিদ্ধান্ত নেয় যে না, এখানেই জিহাদ করতে হবে। এবং জিহাদের অংশ হিসেবে তারা ক্রুসেডার প্রথম তারা টার্গেট করে জাপানিজ, ইটালিয়ান, যে সমস্ত দেশ, বিশেষ যে সমস্ত দেশ মূলত মানে ইরাক সিরিয়াতে আমেরিকান জোটে অংশগ্রহণ করেছে, এদেরকে মানে অর্থাৎ আইএস বিরোধী জোটে অংশগ্রহণ করেছে, তাদের নাগরিকদের টার্গেট করে। ফলে বিদেশি নাগরিক এবং মানে নন মুসলিম কমিউনিটিসে যারা আছে, অর্থাৎ হিন্দু, পুরোহিত, অনেকগুলো পুরোহিত হত্যা হয়েছে কিন্তু উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে। তারপরে খ্রিস্টান। ইসলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এমনকি হোলি আর্টিজানের যে ভয়াবহ ঘটনা, সেটার বার্ষিকী পালনও একরকমের মানে থেমে গেছে। পুলিশের দফতরের সামনে যে নিহত পুলিশ অফিসারের নামে একটা ফলক ছিল, সেটা উঠিয়ে ফেলা হয়েছে। এবং মানে 2025-এর 1 জুলাই হোলি আর্টিজানের বার্ষিকীর দিন তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, তখনকার পুলিশ প্রধান বললেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন যে উনি জঙ্গি শব্দটাতেই বিশ্বাস করেন না, সন্ত্রাসবাদী সংগঠন পৃথিবীর সব দেশে থাকে। মানে এই জঙ্গিটা আপনাদের এত পছন্দ, এই জঙ্গি তত্ত্বটা মানে আওয়ামী লীগ আমলের পছন্দ, আওয়ামী লীগ আমলের প্রশাসনের পছন্দ, আর বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা ইউনূস সরকার, তারা এর অস্তিত্বই স্বীকার করেন না। এই রাজনৈতিক অবস্থানটা কেন? এটা আসলে একটা প্রধান কারণ হলো, আমরা জানি যে যদি আমরা প্রথম জামানার কথা বলি, অর্থাৎ 2001 থেকে 2006, এই সময়ে এদের সাথে সম্পর্ক আছে। অর্থাৎ এই যে জঙ্গি বা টেরোরিস্ট গ্রুপ যারা ছিল, জেএমবির সাথে সম্পর্ক আছে, কিংবা যারা হুজি, হরকাতুল জিহাদ যারা ছিল, তাদের কিছু কার্যক্রম আপনি যদি দেখেন 99, 2000 এবং 2001-এর ইলেকশন পর্যন্ত অনেকগুলো হামলা হয়েছে, এবং এখানে টার্গেট ছিল কিন্তু। আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে কি হচ্ছে না, এই আলোচনা এখনো তুঙ্গে। এরই মাঝে আমরা দেখেছি আজকে পররাষ্ট্রমন্ত্রী তিনি কাতার গেছেন 2 দিনের সফরে, তার মানে কালকে তার কাতার সফর শেষ হবে। তার মানে এখনো ভারত সফরের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদি 22 থেকে 24 তারিখ কিংবা 25 তারিখের মধ্যে ভারত সফর হয়, ব্যাপারটা যদি এরকম হয় 24-25 2 দিনের সফর হয়, হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এখন পর্যন্ত নানা দিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে যতই না বলুক না কেন, শেষ পর্যন্ত ভারতে যাওয়াটা নিজেদের জন্যই যে প্রয়োজন, বিশেষ করে গঙ্গা পানি, জ্বালানি সহযোগিতা, বিদ্যুৎ, তিস্তা, ব্যবসায়ী আদান প্রদান, এই ব্যাপারগুলো যেন অব্যাহত থাকে, সেটার জন্য অন্তত ভারত
যেতে হবে। আমরা সম্প্রতি জ্বালানি মন্ত্রীর বক্তব্যে জেনেছি যে ভারতের কাছ থেকে মানে 2 লাখ মেট্রিক টন ডিজেল প্রত্যাশা করেছে, এবং সেই ডিজেল যদি অতিরিক্ত ডিজেল যদি পেতে হয় 1 লাখের কাছে যদি 2 লাখ পেতে হয়, তাহলে আপনাকে সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে রাখতেই হবে। এই ব্যাপারে এবার কথা বলেছেন ভারতের একজন সাবেক কূটনীতিক। তিনি বলছেন যে যত যাই হোক না কেন বাংলাদেশের স্বার্থে তারেক রহমানকে ভারত সফর করতে হবে। কেন তিনি এটা বলছেন? আমাদের কি এমন স্বার্থ আছে যে ভারতে আমাদের যেতেই হবে? ভারতে না গেলে কি হয় না? গেলাম না ভারতে, কি এমন হবে? কিছুই তো হবে না, তাই না? দর্শক, চলুন একটু আলোচনা করে দেখি যে এই ভারতের কূটনীতিক আদতে কি বলতে চাইছেন, আমরা কোন বিষয়ে গো ধরে বসে আছি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হবে কি হবে না। এখনই কিন্তু একেবারে জোর দিয়ে বলা যায় না যে এই সফরটা হচ্ছে না, যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে এটা হচ্ছে না, মানে অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করা হচ্ছে। একদিন পরেই যে বলা হবে না যে আমরা এখন ফিল করছি অনুকূল পরিবেশ পেয়েছি তাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, অবাক হওয়ার কিছু থাকবে না এরকম বক্তব্য আসলেও, এবং সেরকম নাটকীয় কিছু হওয়ার সম্ভাবনাই বেশি বলে অনেকে মনে করছেন। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, এবং শেখ হাসিনা ইস্যু কিংবা হাদির মামলার আসামিদের ফেরত চাওয়ার ব্যাপারটাও তিনি সেখানে গিয়ে আলোচনা করবেন। সফলতা ব্যর্থতা সেটা আলোচনা আনতে বোঝা যাবে, সেরকম দিকেই যাবেন, এবং সেরকম দিকে যাবেন এই প্রত্যাশা যখন দেশের স্বার্থেই অনেকে করছেন, তখন একটা বড় গোষ্ঠী রীতিমতো উল্লাস করছেন এবং মানে সরকারের এই সিদ্ধান্তকে বীরত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। কিন্তু এই সরকার এই ইস্যুতেই যদি ব্যর্থ হয়ে যায়, ভারত থেকে অনেক কিছু যদি আমদানি বন্ধ হয়ে যায়, জ্বালানি সহযোগিতা, বিদ্যুৎ, ওই কাঁচামরিচের দাম 400 টাকা হলে 37 টাকায় কাঁচামরিচ কেনা, এই ব্যাপারগুলো যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের বাজার যখন অস্থির হয়ে যাবে, বাস্তবতা যখন আরও কঠিন হয়ে যাবে, তখন এই উল্লাস করা পার্টিগুলো তারাই কিন্তু মানে মুণ্ডুপাত করার চেষ্টা করবে সরকারের। সুতরাং সরকারকে খুবই সাবধানী সিদ্ধান্ত নিতে হবে। ভারতের কূটনীতিবিদ কি বলছেন দেখুন, জাগো নিউজের এই শিরোনামটা। তারেক রহমান ভারতে না এলে বন্ধ হতে পারে যোগাযোগের পথ। মানে তারেক রহমান যদি ভারতে না যান, তাহলে সম্পর্ক অর্থাৎ যোগাযোগের সমস্ত পথ বন্ধ হয়ে যেতে পারে। এটা কি আমাদের জন্য ভালো কিছু হবে, নাকি আমরা বড়াই করে বলবো যে ভারতের সঙ্গে যোগাযোগ না রাখলে আমার কি হবে? কিচ্ছু হবে না, তাই কি বলছেন তিনি, চলুন দেখে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তারেক রহমান ভারত না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য এই দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে বলে দাবি করেছেন তিনি। মানে দীর্ঘ সময়